ধন্যবাদ। ধন্যবাদ আবু সাইদ ভাই। আহ, আজকে এই ক্ষুদ্র আলোচনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের সেশন শুরু করছি। আহ, জিয়া ভাইয়ের আলোচনার জেরেই বলি যে আমরা আজকে এটা শেষ হবে। আমি খেয়াল করে দেখলাম যে এটা যদি চলতে থাকে তাহলে আর শেষ নাই। কারণ আমরা দাম্পত্য সমস্যাগুলোকে জেনেছি, এই সমস্যাগুলোর সম্ভাব্য সমাধান কি হতে পারে সেগুলো আমরা আলোচনা করছি। মোটা দাগে কি করতে হবে এই জিনিসগুলো আলোচনা শেষ হবে, কিন্তু আমরা যদি এর প্রত্যেকটা আবার পাই পাই স্কিল ধরি তাহলে সেটা আরো লম্বা হবে। যে যেমন কমিউনিকেশনে কি কি করতে হবে সেই জিনিসগুলো এখানে জাস্ট তুলে ধরা হয়েছে, কিন্তু কিভাবে হবে এর আবার প্রত্যেকটা মাইক্রো স্কিল আছে। তো অত দূরে আমরা যাব না আজকে। এই এই আজকে এই আলোচনার মধ্যে দিয়ে আমরা 6টা সেশন মেবি হবে, মোটামুটি জানলাম বুঝলাম। আর একই আলোচনা দীর্ঘদিন চলতে থাকলে মনোযোগে ব্যাঘাত ঘটবে। সেজন্য আমরা এখনকার মতো এটাকে ক্লোজ করব। তো আমরা দাম্পত্য সমস্যার যে সাইকোলজিক্যাল প্রবলেমগুলো হতো তার সমাধানগুলো নিয়ে ডিসকাস করছিলাম। গত সেশনে আমরা কয়েকটা বিষয়ে ডিসকাস করেছি। আজকে কয়েকটা ইস্যু নিয়ে আমরা আলোচনা করব। তার একটা হলো বিল্ডিং কমিউনিকেশন স্কিল। আমরা সমস্যাগুলোতে দেখেছিলাম যে কমিউনিকেশন একটা বড় ফ্যাক্টর, এবং এই মিসকমিউনিকেশন, ভুল বোঝাবুঝি বা একে অপরের পার্সপেক্টিভ বুঝতে না চাওয়া, এগুলো সমস্যাটাকে বাড়াচ্ছে ডে বাই ডে। তো সেখানে সমাধানে নিশ্চয়ই কমিউনিকেশন যদি একটা প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদেরকে কমিউনিকেশন শিখতে হবে। কি করতে হবে? যে সমস্যা মানুষের দাম্পত্য জীবনে বিভিন্ন ইস্যু, শুধু দাম্পত্য জীবন না, যে যেখানেই আছি সে সেখানেই প্রত্যেকদিন জীবনের বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে আমরা অতিবাহিত করছি, কিন্তু এখানে যে ঘটনাটি ঘটে যে একই মানুষ, আমরা অফিসিয়াল এনভায়রনমেন্টে যেভাবে কথা বলি, যেভাবে সমস্যাগুলোকে সমাধান করি, আমি অফিসে যোগ্য, দক্ষ এবং অফিসে পপুলার, কিন্তু আমার ওয়াইফের কাছে ততটাই আনপপুলার। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে এই ভদ্রলোক বাইরে এত চমৎকার ইমেজ, ঘরে এমন কেন? তো আমি বলি যে যেটা বাইরের মানুষ নেয় না সেটা ঘরের মানুষ নেয়। আপনি নেন বিধায় আপনাকে দেয়। যে আপনাকে যদি একটা কলম আমি গিফট করতে চাই, আর আপনি যদি কোনোভাবে না নিতে চান, আমি কিন্তু আপনাকে দিতে পারবো না। তো এই যে অ্যাঙ্গার, হোস্টিলিটি, মিসবিহেভ, এইটা আপনি অ্যাকসেপ্ট করেন। আপনি সেফ পারসন, আপনার এখানে দেয়া যায়, ঢালা যায়, ফেলা যায়, তাই আপনার পর্যন্ত দেয়। তো এই যে দুটো রূপ, যে একজন ব্যক্তি বাইরে যথেষ্টই চমৎকার লেবাসধারী কিন্তু ঘরের মানুষের কাছে আনপপুলার, এবং সেটা আমি বহুবার বহু দম্পতির কাছ থেকে এই কথাটা শুনেছি যে এই উম, আহ, তাদের সম্পর্কগুলো যখন তিক্ত হয়েছে তখন স্বামী বা স্ত্রীর, বিশেষ করে স্ত্রীদের কাছ থেকে আমি এই কথা বেশি শুনেছি যে ও এখন টাচ করলে আমার বিরক্ত লাগে, সহ্য হয় না। এবং এইটা নিয়ে তাদের সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল রিলেশনশিপেও যথেষ্ট সমস্যা হচ্ছে। তাহলে এর রুটে গেলে দেখা যাচ্ছে যে দিনে 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 তাদের সম্পর্ক নষ্ট হয়েছে কমিউনিকেশন ভুলের কারণে। যে তারা আসলে একে অপরকে বুঝতে পারছে না। সেজন্য এখানে বলছে যে ভার্বাল ফাইটিং, হোস্টিলিটি, রাগ, ক্ষোভ, বিরক্ত, এই জিনিসগুলো হাজবেন্ড যে দিচ্ছেন সেফ পারসন মনে করে যে আপনি দিচ্ছেন আর উনি নিচ্ছে,
এই দেয়া নেয়ার মাঝখানে আর দীর্ঘমেয়াদী একটা ইম্প্যাক্ট আছে। অনেক সময় হাজব্যান্ড হয়তো সচেতন থাকছেন না যে স্ত্রী তো, আমিও দিই, তিনিও নেন। কিন্তু এটা আজকে যিনি এই পদ্ধতিতে আছেন এবং ভালো আছেন, তার মনে রাখার, মনে করার এটা কোনো কারণ নাই যে আজীবন এভাবেই চলবে। একটা সমস্যার দিন একজন সহ্য করতে 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 একটা পর্যায়ে গিয়ে উনি হয়তো রিয়াক্ট করবেন, অথবা সহ্য করলেও ওই যে এই জায়গায় চলে যাবে যে ওর টাচ এখন আমার বিরক্ত লাগে, ওরে দেখলে ভাল লাগে না, বাসায় থাকলে ভাল লাগে না। এবং এই যে দুইজনের যৌথ প্রযোজনায় আলোচনার মধ্যে একটা সমস্যার সমাধান করা, আলোচনার মধ্যে, এই আলোচনার পরিবেশটা যখন থাকে না, কথা বলতে আসলেই রাগ হয়, কথা বলতে আসলেই থামিয়ে দেয়া হয়, আমরা শুনতে চাই না। অনেক মানুষের আমরা খেয়াল করি যে এই কথা বলেছে আমার কাছে যে আমার জীবনের সমস্যার সমাধান হলো কি হলো না জানি না, কিন্তু বহুদিন পর একজন মানুষ আমার জীবনের কথাগুলো শুনলো, এটা আমার কাছে ভালো লাগছে। তো এই যে না শোনা, আমরা অনেক সময় মনে করি যে হ্যাঁ, আমার এই গত পরশুদিন একজন হাজবেন্ড, উনি উনি সামাজিকভাবে খুবই পপুলার মানুষ। এখন স্ত্রী যে বিষয়গুলো কথা বলতে চাচ্ছে সেগুলো ভেরি সিলি, ছোট ছোট ইস্যু, এটা হাজবেন্ড একদমই পাত্তা দিচ্ছে না, কিন্তু স্ত্রীর কাছে এটা বিরাট বিষয়। এই স্ত্রী আমাকে বললেন যে তার টাচ আমার কাছে বিরক্ত লাগে। তো এই যে শোনা এবং বোঝা, এই ফাইট না করে, সেই পরিবেশটা যখন থাকে না তখন ঝামেলাগুলো বাড়াতে, সুতরাং আমরা যদি এই আন্ডারস্ট্যান্ডিং, যে কোনো সমস্যা স্ত্রী হাজবেন্ডের কাছে বলবে, হাজবেন্ড স্ত্রীর কাছে বলবে, সেফ পার্সন হবে, ফ্লেক্সিবল হতে হবে, যেন শেয়ার করতে পারে যত সমস্যাই হোক, যত বড় ভুলই হোক, তা না হলে ধামাচাপা দিতে শুরু করবে। এখানে আরেকটা জিনিস বলছে যে আহ, যখন যুদ্ধ শুরু হয়ে যায়, প্রোটেক্টিভ ফ্যাক্টর আর কি, যে আগুন যেমন লেগে গেলে এটা শুরুতেই নেভানো যত সহজ, এটা যত সময় নেবে তত ছড়াইতে থাকবে, তখন আর ওই ফায়ার সার্ভিসের 11টা ইউনিট একসাথে কাজ করেও আগুন নিয়ন্ত্রণে আনা যায় না। দাম্পত্য সমস্যাগুলো যখন শুরু হয় শুরুর দিকে, বা একটা, আমরা যদি একটা আর্গুমেন্টের একটা এপিসোডও ধরি, যে এই এপিসোডের একটা শুরু আছে, শুরুতেই তো আর মানুষ মারামারি দিয়ে শুরু করে না, আগে ভার্বাল ফাইটিং, ছোট কথা, তারপরে আস্তে 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 ইকুইপমেন্ট গুলো তখন আরো ধারালো হতে থাকে। এই পয়েন্টটাই বলছে যে শুরুতেই কন্ট্রোল করা, এবং এটা যে আনকন্ট্রোলের দিকে যাচ্ছে এর কিছু কিউজ আগে থেকে, আগের কিছু প্রিভিয়াস এপিসোডকে খেয়াল রাখা, যে আমরা কিভাবে একে অপরে আনকন্ট্রোলেবল হয়ে যাই, এবং আমাদের আহ, এমন কিছু গালিগালাজ আছে, বিহেভিয়ার আছে, যেগুলো আমাদের কাছে, আমরা তখন ওই পর্যায়ে গেলে অ্যাভয়েড করতে পারি না। আমরা ওই সাইকোসেক্সুয়াল ডিসফাংশনে পড়ি যে পয়েন্ট অফ নো রিটার্ন। এই আর্গুমেন্টেরও একটা পয়েন্ট অফ নো রিটার্ন আছে, যে যে পয়েন্টে গেলে আর তারা কন্টিনিউ করতে বাধ্য হন, পিছিয়ে আসতে পারেন না। তো এই ওই পর্যায়ে যাওয়ার আগেই প্রত্যেকটা এপিসোডকে শুরুতেই কন্ট্রোল করা, এবং কিউজগুলোকে খেয়াল করা, যে আমরা আহ, এখন উই আর গোয়িং টু বি আনকন্ট্রোল, সো ওই সময় থামতে পারা। আমরা ওই টাইম আউটের ব্যাপারে মনে হয় কোনো একটা সেশনে বলেছিলাম, থামার একটা কৌশল হিসেবে দাম্পত্য সম্পর্কে টাইম আউটের কথা বলতেছে। কেউ যদি মনে করে যে আমাদের এই সম্পর্কটা এখন, আমাদের এই কনভারসেশনটা খারাপের দিকে যাচ্ছে, আমাদেরকে থামতে হবে, তাহলে যে কোনো একজন থামিয়ে দিবেন, এবং দুইজনের এই ব্যাপারে ঐকমত থাকবে যে আহ, তোমাকে 20 মিনিট টাইম আউট দেওয়া হলো। অথবা আমরা সেটাকে একটা হেলদি ওয়েতে, বা অনেক সময় আমরা মজা করে মশকরা করে একটা ইস্যুকে অন্যদিকে নিতে পারি, সরি বলে অন্যদিকে নেওয়া যায়, আচ্ছা ঠিক আছে আমরা আজকে এটা নিয়ে আলোচনা করবো না, অন্যদিকে যাই, বা সেটা না বলেও অন্য ইস্যুকে আনা যায়, এটা কৌশল। যে আমি
আমরা যে কনফ্লিক্টিং ইস্যু সেই ইস্যুর মধ্যে থাকবো না, আমরা একটা অন্য একটা ইস্যুতে যাব। এরপরে বলছে যে অ্যাপ্রিসিয়েশন গুলা, মানে তার আহ, আহ, তার যে কাইন্ডনেস, উনি একজন পার্টনার যে আরেকজন পার্টনারের জন্য কেয়ার করছেন এবং তার জন্য দয়া মায়া ভালোবাসা দেখাচ্ছেন, এইগুলোকে ভার্বালাইজ করা, বলা। স্ত্রী প্রত্যাশা করেন যে হাজবেন্ড অ্যাকনলেজ করছেন আমার সামনে যে আমার স্ত্রীর হাতের রান্না খুবই মজা, আমার কাছে খুব ভালো লাগে। স্ত্রীর সাথে সাথেই বললো এটা তো আপনার কাছে বললো, আমাকে তো জীবনে বলে নাই। হাজবেন্ড বলতেছেন যে তোমাকে তো বহুদিন আগেই আমি একদিন বলছিলাম যে তোমার হাতের রান্না আমার মজা লাগে, এটা তুমিও বুঝো। তার মানে কি যে স্ত্রী চাচ্ছে যে এটা মাঝে মাঝে, আমি হাজবেন্ডকে বললাম যে আপনি খেতে খেতে মাঝে মাঝে বলেন যে রান্নাটা ভালো হয়েছে। এই যে উনি বোধ করছেন ওনার ওনার প্রতি কাইন্ডনেস ওনার ভিতরে আছে, কিন্তু এটা প্রকাশ করছেন না। স্ত্রী একটু শুনতে চায়। তো এই জায়গাটা আমরা অনেক সময় করি না, যে বিশেষ করে যে শুরুর দিকে একটা সম্পর্কের নতুন অবস্থায় থাকলেও যখন পুরাতন হতে থাকে, দাম্পত্য সম্পর্কর একটা ক্রনিক জিনিস যে নতুন অবস্থায় কিন্তু এই জিনিসগুলা থাকে বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু যখন পুরাতন হতে থাকে, বাচ্চা বড় হয়ে গেছে, তখন আমরা ভুলে যাই যে এটার আবার নার্সিং দরকার আছে। কারণ আহ, দাম্পত্য সমস্যাগুলো শুরু হয় সেই পর্যায়ে গিয়ে। সুতরাং সবসময় মনে রাখতে হবে যে এটা একটা নার্সিং এর ইস্যু, যে বয়সেই হোক একটা গাছ বড় হলে তার পরিচর্যা আছে, ফসল পেকে গেল তার পরিচর্যা আছে। এরপরে ওভারকাম ডিপেন্ডেন্সি, আমরা সমস্যায় একটা বিষয় আলাপ করেছিলাম যে যখন স্বামী স্ত্রীর মধ্যে ওভার ডিপেন্ডেন্সি কাজ করে, তখন কিছু সমস্যা তৈরি হয় যে একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না, জেলাসি করে এবং বারবার ফোন করতে থাকে। তো সেই জায়গায় এবং তারা নিজে নিজে সব কিছুর উপরে একজন আরেকজনের উপর নির্ভরশীল থাকে। এক্ষেত্রে সমাধান বলছে যে আত্মবিশ্বাস এবং আহ, ব্যক্তির সেলফ ডিপেন্ডেন্সি এটাকে বাড়ানো দরকার। এবং কখন একজন ব্যক্তি আর একজন ব্যক্তির প্রতি ডিপেন্ডেবল থাকে, তখন সে একা চলতে, একা কোনো একটা সিদ্ধান্ত নিতে সক্ষম না। একজোড়া জুতা কিনলেও সে নিজে পারে না, হাজবেন্ডকে সাথে লাগবে বা হাজবেন্ডের স্ত্রীকে সাথে লাগবে। সিদ্ধান্ত নিতে পারে না, সে মনে করে আমি সিদ্ধান্ত নিলে যদি খারাপ হয়, যদি ভুল হয়, যদি সমালোচনা করে, যদি দোকানদার ঠকায়। এবং এরকম ইস্যুতে তারা দেখা গেল যে এত ডিপেন্ডেন্ট যে স্ত্রী স্বামীকে, স্বামী অফিস চলে গেলে সে একা থাকতে পারে না, অসুবিধা নেই, নানান ধরনের। আমাকে একজন স্ত্রী বলতেছিলেন যে তারা দেশের বাইরে থাকে, তো হাজবেন্ড যখন বের হয়ে যায়, উনি বলছেন আমি শুধু সারাটা দিন প্রতি মুহূর্তে গুনতে থাকি যে আমার husband আবার কখন ফিরে আসবে, আমি কোনো কাজে মনোযোগ দিতে পারি না। এবং আহ, আহ, বাসার যে স্বাভাবিক কাজকর্মের বাইরে যখন মানুষের রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস, আমরা দেখি যে আহ, বিভিন্ন কাজে বিশেষ করে মহিলারা খুব মাল্টিটাস্কিং করে এবং বিভিন্ন কাজে খুবই ব্যস্ত। এই ব্যস্ততার ফাঁকে তারা কোনোদিন কবে যে একসাথে ঘুরতে গেছে বা আহ, অনেকেই বলেন যে আমি বহুদিন থেকে টেলিভিশনও দেখি না।
বা আমরা একসাথে কোনোদিন কোনো একটা রেস্টুরেন্ট অনেকদিন থেকে খাই না, এই রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিও বাড়ানো দরকার। এবং রুটিন ডিসিশন ইন্ডিপেন্ডেন্টলি নিজের থেকে প্ল্যানগুলো করা এবং কাজগুলো করতে থাকা। এবং এই ডিপেন্ডেন্সি থেকে যেটা হয়, হাজব্যান্ড অফিস শেষ হয়ে গেল, তাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বাসায় ফিরতে হবে। কিন্তু এই পার্টনার প্রায়ই কমপ্লেন করেন যে তোমার কারণে আমার বন্ধু ছাড়ছি, আত্মীয় ছাড়ছি, আমি কোনো জায়গায় ঘুরতে যেতে পারি না, আমি কোনো একটা সেমিনারে অ্যাটেন্ড করতে পারি না। এই ক্ষোভটা স্ত্রীর প্রতি এসে পড়ে। তো তারও যে আহ, আহ, অফিস ফ্রেন্ডস হোক, অফিস কলিগ হোক, আত্মীয় হোক, তাদের বাসায় যাওয়া দরকার, তারও একটা পার্সোনাল টাইমের দরকার, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। ডিসলয়ালিটি, আমরা আগে আলাপ করেছিলাম যে তৃতীয় সম্পর্ক, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, যে স্ত্রী হয়তো বা স্বামী কেউ হয়তো গোপনে আরেকটি জায়গায় কথা বলছে, ভাল লাগে, বলছেন যে কোথায় তো বলি, খারাপ তো আর কিছু করি না। কিন্তু এই কথা বলতে বলতেই বহুজন আমার কাছে বলেছেন যে একটা ডিপেন্ডেন্সি তৈরি হয় এবং তখন আর সেখান থেকে বের হয়ে আসতে পারে না। তো ডিসলয়ালিটি যদি লাইফে এই ধরনের কোনো ঘটনা থেকেও থাকে, তাহলে সমাধান হইল ওই যে ফরগিভ, ফরগেভ, ফরগিভ এবং টু এফেক্টও বলা হয়, যে ক্ষমা করবে এবং ভুলে যাবে, ফরগিভ, ফরগেট। একটা কেস শেয়ার করি। ভদ্রমহিলা কনভার্সন নিয়ে আসছে, নতুন বিয়ে হয়েছে। তো স্ত্রী, তাদের সম্পর্ক খুব ভালোই চলছে। স্ত্রী একদিন অসুস্থ, হাজবেন্ড নতুন সম্পর্ক স্ত্রীর গা মাথা টিপে দিচ্ছেন। তো টিপতে টিপতে ওনার শরীরের কোনো একটা অংশে একটা লাভ চিহ্ন আঁকা, লাভ চিহ্নের মধ্যে একটা আহ, লেখা। স্বামীর মনে প্রশ্ন হলো এটা কি। উনি খুব সন্দেহ করলেন, চার্জ করলেন এবং মেয়েটা স্বীকার করলো যে yes, তার এরকম একটা সম্পর্ক ছিল। এই শুরু হলো। সেখান থেকে এই যে মেয়েটা তার এই তথ্যটাকে গোপন করেছে এবং তার ব্যাপারে খুবই পজিটিভ ধারণা পোষণ করে। এটা নিয়ে মেয়েটা যখন আর উম, সমস্যার সমাধান করতে পারছে না কোনোভাবেই, এর তো কোনো সমাধান নাই, তখন তার মধ্যে কনভার্সন লাইক ফিচার শুরু হয়েছে, যে সে এখন অজ্ঞান হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না। তো আমার কাছে যখন আসলো তখন সে একটা অলরেডি জেনারেল হাসপাতালে ভর্তি আছে। এবং এই রুগী যখন আসছে তখন আমার একদম রিসেপশন ভরা, 8 জন গার্জিয়ান আসছে সাথে। তা আমি বললাম যে ওর নানিকে ডেকে বললাম যে এই যে সমস্যায় আছে, নানি আবার সব জানে, আগের ঘটনাও জানে, পরের ঘটনাও জানে, যে এই যে সে লাইফে যে সমস্যায় পড়ছে, এই সমস্যা সমাধানের একটা দারুণ কৌশল হয়ে গেছে। দেখেন ওর, যেখানে ও থ্রেটফুল অবস্থার মধ্যে থাকার কথা, একটা চাপে থাকার কথা, এখন ওর কেয়ারের অভাব নেই, চতুর্দিকে মানুষ তাকে নিয়ে ব্যস্ত। তো ওর তো একটা গেইনিং হচ্ছে এখান থেকে। কনভার্সনে স্ট্রেস থাকে, হিডেন স্ট্রেস থাকে, এবং হিডেন স্ট্রেসের পিছনে যে ফিজিক্যাল রিয়াকশনগুলো হয়, তার জন্য একটা সেকেন্ডারি গেইন থাকতে হয়।
তো সুন্দর জ্ঞান থাকতেছে, এটাকে বন্ধ করা যাচ্ছে না। এটা যতদিন বন্ধ না হবে ততদিন সে এই রোলে থাকবে। তো এই যে মানে ডিসলয়ালিটির নানান ধরনের ইম্প্যাক্ট আছে এখানে। ওই যে নুরুল আলম স্যার আছে, বলবেন ভাই দু একটা ইসলামের দিয়ে খুঁজেন। ডিসলয়ালিটি যতগুলো ঘটনা ঘটে ততগুলো সবগুলাই ওই ইসলামের যে পর্দার বিধান, এটা শুধু শরীরের কাপড়ের পর্দা না, এটা মনের পর্দারও দরকার আছে। তা না হলে অনেক পর্দানশীল মানুষকেও আমরা এই ধরনের সমস্যার মধ্যে দেখছি। সুতরাং অন্তরের পর্দা, কথার পর্দা, চোখের পর্দা, মনের পর্দা, এই পর্দাগুলোকে যদি ইসলামের যে পর্দার বিধানের পারফেক্টলি এটা যদি দাম্পত্য সম্পর্কে বা কোনো ব্যক্তি অনুসরণ করে, তাহলে এই লয়ালিটি ডিসলয়ালিটির বিষয়গুলো আসে না, এবং এটাকে প্রিভেন্ট করার একমাত্র উপায় সেটা। এরপরেও আমরা বলি যে যদি একজন মানুষের জীবন একদম কেউই এই পৃথিবীতে একদম নিষ্পাপ অবস্থায় আছে এরকম বলা যায় না, প্রত্যেকেরই পিছনে অনেক কিছু না কিছু ঘটনা থাকতে পারে। সেগুলোকে টেনে না আনে এখন এই মুহূর্তে ভালো আছেন এটাকে ফোকাস করে তারা ভালো থাকতে পারে, এবং অতীতের যে ভুল ভ্রান্তি গুলো হয়েছেন এগুলোকে ক্ষমা করে দিয়ে তারা বর্তমানে হ্যাপি থাকতে পারে। একে অপরের প্রতি এমপ্যাথেটিক হতে পারে। এমপ্যাথি হলে তার পার্সপেক্টিভটা বোঝা, তাকে একজ্যাক্টলি বুঝতে চেষ্টা করা, তার অসুবিধাগুলো কোথায়, বা সে একটা ভুলও করলো তা সেটাকেও বুঝতে পারা। এবং এই সম্পর্কের আহ, তাদের ভ্যালুস গুলা, লাইফের ভ্যালুস হলো যে কোনো একজন ব্যক্তি নিজেকে এক্স্যাক্টলি ভিতর থেকে যেভাবে দেখতে চান, তার লাইফটাকে যেভাবে দেখতে চান, এইগুলোকে তারা তাদের তাদের জীবনে আবারও প্র্যাকটিস শুরু করতে পারেন। কারণ বলা হচ্ছে যে প্রত্যেকজন ব্যক্তির ভিতরে পজিটিভ জিনিসগুলো, মোটিভেশনটা থেকে গেছে, ভিতরেই আছে। কেউই ইচ্ছে করে তার জীবনটাকে খারাপ করতে চায় না, অন্য মানুষ খারাপ জানুক, তার জীবনটা ডিস্ট্রয় হোক, এটা চায় না। লাইফটাকে বাস্তবায়ন ভালো করার জন্য কিছু পজিটিভ ভ্যালুস তার জীবনে আছে। এটাকেই যদি কেউ বাস্তবায়ন করে, যে তার সেট ভ্যালুস গুলোকেই সে এক্সারসাইজ করবে, এবং এটা দিয়ে সে তার রিলেশন গুলোকে আবার রিকনস্ট্রাকশন করতে পারবে। যে লাস্ট আমরা আলাপ করেছিলাম জব স্ট্রেস। জব স্ট্রেস, এখন জব মানে আহ, সকল দম্পতিদের বোথ পার্সন জবে থাকে না, যিনি আমরা স্বাভাবিক দৃষ্টিতে মনে করি যে আমার স্ত্রী তো জব চাকরি করে না, কিন্তু যিনি চাকরি করেন না তিনি বড় চাকরি করেন, বাসায় যেটা করছেন সেটা তার একটা জব, কিন্তু এটা অনেক সময় স্ট্রেসফুল হচ্ছে। বাচ্চা, কাজের মেয়ে, পরিবার, অন্য অন্য সব কিছুকে ম্যানেজ করে সে খুব স্ট্রেসফুল হচ্ছে। স্ট্রেসের একটা ইম্প্যাক্ট দাম্পত্য জীবনে পড়ে। তো সেটাকে বলছে যে ইনক্রিজ পজিটিভ কোপিং বিহেভিয়ার টু রিডিউস নেগেটিভ ইফেক্টস অফ ওয়ার্ক স্ট্রেস। ওয়ার্কলোড থাকলেও সেটার সাথে পজিটিভ কোপিং বিহেভিয়ার করা যায়। কেউ কেউ ওয়ার্কলোড নিজের ভুল প্ল্যানিং এর কারণে বাড়িয়ে থাকে, যে সব সময় কোনো না কোনো ভাবে ব্যস্ত। আমি এক ওয়াইফকে বললাম যে তার কোনো অবসর নাই, উনি একটা টেলিভিশনে বসে দেখতে পারেন, একটা পেপার পড়ার সুযোগ হয় না। কেন? কাজটাকে এমন ভাবে বাড়িয়েছেন যে ধরেন মেয়ে ক্লাস 8-এ পড়ে, 9-এ পড়ে, তাকে তুলে খাওয়াচ্ছেন। এই কাজটা তার দরকার ছিল না। যাকে, যে একা স্কুলে যেতে পারে তার সাথে মা যাচ্ছে, একজনকে দিয়ে আসছেন আবার আরেকজনকে রেডি করছেন। এই যে তার স্ট্রেসটা উনি বাড়াচ্ছেন,
একজন মানুষের কাজের তো সক্ষমতার সীমাবদ্ধতা আছে, কিন্তু উনি কোনো কাজটাই ছাড়ছেন না, সব কাজ নিজের হাতে রাখছেন, ভাগ করে দিচ্ছেন না, এবং এটার ইম্প্যাক্টটা দাম্পত্য জীবনে গিয়ে পড়ছে। তাহলে ওই যে আহ, বলছেন যে আল্লাহ কোনো বান্দার প্রতি জুলুম করে না, বরং বান্দা নিজেই নিজের প্রতি জুলুম করে। তা আমরা যদি আমাদের সাধ্যের অতিরিক্ত বোঝা আমরা চাপিয়ে নিই, তো আহ, স্বামী বা কি করবেন, স্ত্রী কি করবেন, আর এক্ষেত্রে কার কি করার আছে? জব স্ট্রেস নিজেকে ম্যানেজ করতে হবে, পজিটিভ কোপিং ইয়ে দিয়ে, এবং অল্টারনেটিভ ইয়েগুলো বুঝতে হবে। এবং জবে যে বসের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং, বা কলিগদের সাথে তার কমিউনিকেশন ঘাটতি, এবং ওয়ার্কলোড ওভার, এইসব কিছু নিয়ে এর একটা ইম্প্যাক্ট বাসায় পড়ে। এবং আহ, আমরা বলি যে যেখানকার সমস্যা সেখানে রেখে আসে, অফিসের স্ট্রেস যদি বাসায়, বাসার স্ট্রেস যদি অফিস যায়, তাহলে কোনো কাজই সে ঠিকঠাক মতো করতে পারবে না। সমস্যাগুলোকে, নিজের জীবনের সমস্যাগুলোকে ওই কবুতরকে যেমন খুব আলাদা আলাদা খোপে রাখে, ঠিক সমস্যাগুলোকে আমরা যদি আলাদা আলাদা খোপে রাখি, যে আহ, বাচ্চা নিয়ে সমস্যা সেটা এক ধরনের, আমি সেটা নিয়ে স্বামী স্ত্রীর সাথে ভালো সম্পর্ক থাকতে পারে, সেটা নিয়ে আমার অফিস কলিগদের সাথে আমি ভালো উঠতে সম্পর্ক পারছি না, পায়ের ব্যথা, ভিজে গেছেন। যারা কথা এটা ঠিক বলছেন আছে? একটু মিউট করে রাখলে ভালো হবে। ওই যে ক্লিপ দুইটা। ওনারা আর ম্যানেজমেন্ট অফ লস অফ লাভ এন্ড এফেকশন, এই যে ভালোবাসা হারিয়ে গেছে, যে কথাটি শুরুতে বলছিলাম, যে টাচ করলে এখন বিরক্ত লাগে, সেটার আরেকটা ইম্প্যাক্ট এটা যে আহ, এই অ্যাফেকশন কমে গেছে, আমি আর আকর্ষণ বোধ করি না, বা ওকে দেখলেই বিরক্ত লাগে, এটার ম্যানেজমেন্ট কি হবে? সেখানে বলছে যে কেয়ারিং গুলো বাড়িয়ে দেওয়া, একে অপরের কেয়ারিং গুলো, কারণ আমি যার প্রতি বিরক্ত তার প্রতি তো পজিটিভ অ্যাটিটিউড তৈরি করতে হবে, সেক্ষেত্রে কোথায় হোক, আচরণের দ্বারা হোক, এবং ফিজিক্যাল টাচ এসবের মধ্যে দিয়ে হোক, বা সেক্সুয়াল ইন্টিমেসির মধ্যে দিয়ে হোক, এই আমরা যেখানে লাভ অ্যাফেকশন হারিয়ে গেছে সেখানে আবার পুনরুদ্ধার করতে পারি। এখানেও কমিউনিকেশন স্কিলটা বাড়ানোর ব্যাপারে বলা হচ্ছে, কাইন্ডনেস, থটফুলনেস, তাকে বোঝা, তার প্রতি দয়ালু হওয়া, তার প্রতি এমপ্যাথেটিক হওয়া, এবং তার সাথে একসাথে সময় ব্যয় করা। সময় ব্যয় করার ক্ষেত্রে একজন স্ত্রী আমাকে বলেছেন যে আমি কিন্তু সময় বলতে ঘন্টার পর ঘন্টা চাই নাই, আমাকে প্রতিদিন আধা ঘন্টা সময় দিবে, এটা আমি চাই। হাজবেন্ড বলে আমি তো ঘন্টা দুই দেই, তো তুমি তো কমই চাই না। স্ত্রী ওটাকে ঘন্টা দুইকে ডিনাই করছেন, মানে উনি টাইমটা কোয়ালিটিফুল হচ্ছে না। উনি আছেন, হয়তো বাসায় আছে, স্ত্রী পাশে আছে, মোবাইল টিপছেন, বা তার কাস্টমারদের সাথে কথা বলছেন। স্ত্রীর কথা হলো যে না, তুমি আধা ঘন্টা সময় দাও, ওই আধা ঘন্টা শুধুমাত্র আমার। তো এটা কোয়ালিটি টাইম যদি 10 মিনিটও হয়, তাও এটাকে কেউ একনলেজ করবে না। কিন্তু অনেক সময় একসাথে থেকেও এটা সারা দিন থাকলেও কোয়ালিটি টাইম নাও হতে পারে। ইনক্রিজ ওভারঅল ফিলিং অ্যান্ড এক্সপ্রেশন অফ লাভ অ্যান্ড কেয়ারিং বিটুইন দ্য পার্টনারদের মধ্যে এই জিনিসগুলো শেয়ারিং বাড়ানো দরকার। লাইফ চেঞ্জিং ইভেন্ট, আমরা জানি যে মানুষের স্ট্রেস গুলো হয় চেঞ্জিং, লাইফের বিভিন্ন চেঞ্জিং পয়েন্টে। এটা যে ভাই কোন একটা সময় বলছিলেন এই পয়েন্টটা, চেঞ্জিং পয়েন্ট, লাইফ চেঞ্জিং ইভেন্ট। যেমন প্রথম মা হতে যাচ্ছেন, প্রথম ছেলে মেয়ের বিয়ে দিতে যাচ্ছেন, বা লাইফে ট্রানজেকশন হচ্ছে, পজিশন চেঞ্জ, বাসা চেঞ্জ হচ্ছে। আমি এক দম্পতিকে পেয়েছি যে জাস্ট রেসিডেন্স চেঞ্জ করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে, ওই জায়গায় গিয়ে তারা 2 মাস পর আবার সব গুটিয়ে আগের বাসায় আসছে, বাধ্য হয়েছে।
এতটুকু যে এক এলাকা থেকে বাসা সুইচ করে নিয়ে আরেক এলাকায় গেল, সেখানে গিয়ে তারা অ্যাডজাস্ট করতে পারলো না। তো এই চেঞ্জিং ইভেন্ট গুলোর সাথে অ্যাডাপ্টেশন বাড়ানো, এবং সেটা করতে হলে ব্যক্তি শুধু নিজের মধ্যে থাকলে হবে না, তার আদার রিলেশনশিপ, সোশ্যাল রিলেশনশিপ এগুলোকে কাজে লাগাতে পারে। এবং সমস্যার শুরুতেই আমি যে দম্পতির কথা বললাম যে তারা 2 মাস পরে আবার অনেকগুলো টাকা লস করে বাসা চেঞ্জ করে আগের জায়গায় ফিরে গেলেন, তাদের চেঞ্জটা দরকার ছিল, কিন্তু এখানে অ্যাডজাস্ট করতে পারলো না। অ্যাডজাস্ট তারা যদি আগে থেকে বুঝতে দেয় এটা, এই সমস্যা যেগুলো হচ্ছে সেগুলো একটা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, এবং এটা সময়ের সাথে সাথে কোপ আপ করতে হবে, এবং সময়ের সাথে সাথে একটা অটো অ্যাডজাস্টমেন্ট তৈরি হবে, এগুলো যদি জানতেন তাহলে ওনাদের এই লসটা হবে না। কারণ কোনো না কোনো সময় তাদেরকে এই বাসাটা ছাড়তে হবে। আবার যখন একটা চেঞ্জের ফলে তার সাইকোলজিক্যাল প্রবলেম হয়, তখন অনেকেই মনে করছেন যে এই বাসায় মনে হয় উপরি কোনো ভাব আছে, জিন টিন বা এরকম কিছু, অন্য লাইনে চলে যাচ্ছেন। একে অপরকে অ্যাকসেপ্ট করে, এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, অ্যাকসেপ্টিং। আসলে প্রত্যেকজন মানুষের কিছু দোষ গুণ আছে। আমরা সমস্যাগুলো তখনই হয় যখন আমরা একে অপরকে পরিবর্তনের জন্য চেষ্টা করি। মনে রাখতে হবে, আমরা একটা কমনলি সাইকোলজিক্যাল একটা কথায় বলা হচ্ছে যে ইউ ক্যান চেঞ্জ অনলি ইয়োর সেলফ, নট আদার্স। যে তুমি শুধুমাত্র নিজেকে বদলাতে পারো, অন্যকে নয়। আর আমরা সবসময় নিজেকে ফোকাস করি না, অন্যকে বদলানোর চেষ্টা করি। ওর ইউ শুড ডু ইট, ইউ শুড নট ডু হোয়াট ইউ হ্যাভ টু ডু ইট। এই যে ইউ স্টেটমেন্টে কথা বলা চাইতে যদি আমরা আই স্টেটমেন্টে আছি, যে হোয়াট আই ক্যান ডু নাও, আমি কি করতে পারি, তাহলে অনেক সমস্যারই সমাধান হয়ে যায়। সোশ্যাল সাপোর্টের কথা বলছে, কিন্তু সোশ্যাল সাপোর্ট শুরুতেই না। এবং সোশ্যাল সাপোর্ট অনেক সময় যদি আহ, ভুল জায়গায় যায়, তাহলে সোশ্যাল সাপোর্টও তার জন্য খারাপ হতে পারে। এই সমস্যাগুলোকে একটা সেফ পার্সনের সাথে শেয়ার করা, যা রাইট পার্সন হতে হবে, তিনি এই ব্যাপারে যোগ্য, দক্ষ, একটা হেলদি সমাধান দিতে পারবেন, তার কাছে দিতে হবে। তা না হলে হুট করে বলবো তালাক দিয়ে দাও, সেপারেশনে যাও। মিড লাইফ ট্রানজেকশন প্রবলেম, লাইফের ট্রানজেকশন, মিড লাইফ, এটা আহ, যখন মিড লাইফে অনেকগুলো পরিবর্তন হয়, যেমন স্ত্রীদের মেনোপজ হয়, হাজবেন্ডও ফিজিক্যাল, ইমোশনাল অনেকগুলো চেঞ্জ হয়, জবে চেঞ্জ আসে, সোশ্যাল রেসপন্সিবিলিটিতে চেঞ্জ আছে। এই সময়গুলো কিছু সমস্যা তৈরি হয়। এই সমস্যাগুলো সমাধান আমরা যদি বুঝি যে এটা আমাদের একটা বয়সের একটা ফ্যাক্টর, তাহলে সেটাকে সেভাবে আমরা সলিউশনের দিকে যেতে পারি। এখানে বলছে রিজলভ দ্য কনফ্লিক্ট দ্যাট প্রিসিপিটেড দ্য মিড লাইফ ক্রাইসিস। মধ্য বয়সের যে সংকটগুলো, সেগুলো কোন সমস্যাগুলো এটাকে প্রিসিপিটেট করছে সেগুলোকে রিজলভ করা। যেমন আহ এক সময় উনি কর্মব্যস্ত ছিলেন, সকালে গেছেন রাত্রে আসছেন, এখন বাসায় সারাদিন। এখন সারাদিনের রোল কি হবে? তো উনি তো অফিসে একটা কাজ করতেন, সংশোধনী দিতেন, এটা হবে না, ওইটা হবে, এই করবে না, এই করবে। তখন এই রোলটা বাসায় প্লে করা শুরু করে, তখন স্ত্রী মনে করে যে এটা আরেক বিপদে পড়লাম, যে এই লোক তো বাসায় না থাকলে ভালো ছিল। আমি গতকাল আমার বাসায় লিফটে নেওয়ার সময় এক ভাইয়ের সাথে দেখা যায়, উনি আমাদের প্রতিবেশী। তো ভদ্রলোক পোস্টিং নিয়ে ঢাকার বাইরে ছিলেন। তা আমি বললাম, তা আপনি তো ঢাকায় এসে এখন ভালোই হয়েছে, পরিবারকে সময় দিতে পারছেন। সাথে সাথে স্ত্রী বললেন, আগেই ভালো ছিল। তার মানে এই যে অ্যাভেলেবল, অ্যাভেলেবল, এটারও যদি আমরা টাইম গুলাকে
কমিউনিকেশন গুলোকে ঠিকঠাক করতে না পারি, তাহলে এই অ্যাভেলেবিলিটিও একটা সমস্যার কারণ হতে পারে। অনেকেই ধরেন এরকম করেছে যে আমরা যখন অবসরের জন্য প্ল্যান করেছে, যে অবসর লাইফে গিয়ে তারা, আমার কাছে একজন বলেছে যারা একসাথে ঘুরবেন বিভিন্ন জায়গায়, এই জন্য অবসরে যাওয়ার আগেই বড় একটা গাড়ি কিনতে দিন, ফুল ফ্যামিলি মিলে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে পারি। তো গাড়ি কেনা হয়েছে, কিন্তু এই গাড়িতে ঘোরার পরিবেশ তৈরি হচ্ছে না। উম, এখানে অনেকগুলো কথা বলছে যে যে মিউচুয়ালি চলা, ওই যে খবরদারি না করে দুজনে মিউচুয়ালি চলতে পারে, এবং তাদের ফ্যামিলির আদার মেম্বারের সাথে ইন্টিমেসি, বা রিলিজিয়াস কমিউনিটি, এই যে মসজিদ ভিত্তিক যে আমরা একটা গ্রুপ আছে, আমরা তাদের সাথে মিশি চলি, এভাবে যদি আদারওয়াইজ নিজের সময়গুলোকে আমি ব্যস্ততার বা সোশ্যাল ওয়ার্কের মধ্যে নিজেকে ইনভলভ করি, তাহলে ওই সময়গুলো আমি হেলদি ওয়েতে কাটাতে পারবো। এবং সেক্সুয়াল বিহেভিয়ার সবসময় যে ইন্টারকোর্সেই থাকতে হবে তা না, সেটা যদি নাও থাকে, তাহলে আদারওয়াইজ একে অপরের সাথে ইন্টিমেট রিলেশনশিপ পার্টনাররা এই বয়সে থাকতে পারে, এবং সেটার দিকে খেয়াল করা একদমই। আমরা উম, প্রায় দেখা যায় যে এই মিড লাইফের দম্পতিরা রুম আলাদা করে ফেলছে, এবং এখানে হয়তো আহ, মেয়ে বা নাতিপুতি সেসব নিয়ে, তো এইখানেও যে তাদের একসাথে থাকার, একত্রে বসবাস করার প্রয়োজন আছে, সেই জায়গাটা তারা মনে করছেন যে আমাদের তো এখন সবই শেষ, আর কি একসাথে থেকে গেলাম। সেগুলোকে যদি নার্সিং করা হয়, তাহলে এই মিড লাইফের যে প্রবলেম গুলো হবে সেটাকে রিজলভ করা সম্ভব। তো আমরা মনে হয় এই পর্যন্তই থামতে পারি, এই আমার এই পর্যন্ত স্লাইড শেষ। শেয়ারিং করতে পারি। জিয়া ভাই আছেন, ফাতেমা শাহরিন আছেন। তো আমাদের অনেকগুলো বিষয় আমরা আলাপ করেছি। একটু আমি আহ, শুরুর দিকে রিক্যাপ করে যাবো, কোন কোন বিষয় নিয়ে কথা বললাম। আমি গ্রুপে আমার এই ইয়েটা দিয়ে দিব। আমরা এই জিনিসগুলো নিয়ে আলাপ করেছি, যে একটা সম্পর্কে কি কি জিনিসগুলো ইনফ্লুয়েন্স করে, যে অ্যাঙ্গার, অ্যাংজাইটি, ব্লেম, ব্লেন্ডেড ফ্যামিলি প্রবলেম, কমিউনিকেশন স্কিল, ডিপেন্ডেন্সি, ডিপ্রেশন ডিউ টু রিলেশনশিপ প্রবলেম, তারপরে disillusionment with relationship, financial conflict, infidelity, internet sexual intimate problem, partner violence, intolerance, jealousy, job stress, life-changing event, loss of love and affection, midlife transition problems। আমরা এই দীর্ঘ 6টি সেশনে এইগুলো অ্যাসেসমেন্ট শিখেছি কিভাবে হয়, এবং এটা সম্ভাব্য ম্যানেজমেন্ট কি হতে পারে সেই বিষয়গুলো একটা প্রাথমিক ধারণা নিলাম। যদি এটার ভিত্তিতে আমরা এখন সমস্যাগুলোকে একনলেজ করি এবং সার্চ করি, যদি কারো এই সমস্যাগুলো আমরা একা আমাদের কোপিং ক্যাপাসিটি দিয়ে, আমাদের বিদ্যা দিয়ে সমাধান করতে পারলাম, তাহলে আমরা প্রয়োজন প্রফেশনাল হেল্প নেব। কিন্তু জানা থাকলো যে একটা সম্পর্কে এই জিনিসগুলো প্রভাবিত করে, এবং এরকম কিছু আপনার আমার কাছের মানুষকে দেখলে আমরা অন্তত একটা অ্যাডভাইস করতে পারবো। আমার কাছে মনে হয় যে আমরা এই 6টি সেশনের রিলেশনশিপের যে বিষয়গুলোকে এবং এবিসিডি জানার চেষ্টা করেছি, সেখান থেকে যদি আমরা এটাকে ধরে রাখি, বা আমি এটাকে আর একটু পড়াশোনা করি, বোঝার চেষ্টা করি, আর যদি ক্লোজ গ্রুপে একে অপরের সাথে আলোচনার সুযোগ হয়,
তাহলে আহ, হয়তো আমরা এখান থেকে একটা বেনিফিট পেতে পাবো, এখান থেকে আমাদের পার্সোনাল লাইফ এবং আমাদের আশেপাশের মানুষগুলোকে আমরা হেল্প করতে পারবো। তো একাডেমি 21 আমাকে এই সুযোগটি করে দেওয়ার জন্য আমি আহ, ধন্যবাদ জ্ঞাপন করছি এবং খুবই কৃতজ্ঞ। আহ, এবং আমার এই কথাগুলো যে আপনারা শুনেছেন মনোযোগ সহকারে, এটা আমার বিশেষ ভালো লাগা। যদি সুযোগ থাকে ইন ফিউচারে অন্য কোনো বিষয় নিয়ে আমি আবারও আপনাদের সাথে শরীক হতে আগ্রহ প্রকাশ করছি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেলাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই চমৎকার আলোচনা করার জন্য। আমরা আজকে সহ শ্রদ্ধেয় বেলাল ভাইয়ের 5টি ক্লাস উপভোগ করলাম দাম্পত্য দাম্পত্য বন্ধন ও পারিবারিক মনস্তত্ত্বের উপরে। আমাদের উপস্থিত দর্শকদের মধ্য থেকে বেলাল ভাইয়ের উদ্দেশ্যে কারো যদি কোনো কিছু জানার থাকে কিংবা প্রশ্ন থাকে, দয়া করে আপনার হ্যান্ড রাইজ করে আপনার প্রশ্নটি বা আপনার মতামত প্রদান করুন।